আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বিদ্যুৎ খাত আর দারিদ্র্য বিমোচনে বেশি গুরুত্ব দিয়ে আজ অনুমোদন পাচ্ছে আগামী অর্থ বছরের এডিপি। গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নির্ধারণে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত ইব্রাহিম খালেদের। এমএলএম ব্যবসার নামে ডেস্টিনির বিভিন্ন সেমিনারে গণ্যমান্য ব্যক্তিদের অতিথি করে আকৃষ্ট করা হচ্ছে সাধারণ মানুষকে। আসসালামু আলাইকুম। সরকার পায়েল আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদে। বিদ্যুৎ খাত এবং দারিদ্র্য বিমোচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আজ অনুমোদন পাচ্ছে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। পরিকল্পনা কমিশন সদস্য অধ্যাপক ড শামসুল আলম জানান, এবারের এডিপিতে মোট বরাদ্দ থাকবে ৫৪,০০০ কোটি টাকা, যার মধ্যে ৩২,৮০০ কোটি টাকাই হবে দেশীয় অর্থায়নে। বাকি ২১,৫০০ কোটি টাকা বিদেশি সহায়তা পাওয়ার আশা করছে সরকার। এডিপির আকার ও বাস্তবায়ন নিয়ে প্রতি বছরই নানা প্রশ্ন থাকলেও এবারের এডিপিকে উচ্চাকাঙ্ক্ষী মনে করছেন না তিনি। মেহেদী হাসানের সহায়তায় কুতুবুদ্দিনের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বাজেটের আগেই পরিকল্পনা কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হচ্ছে এডিপি। পরিকল্পনা কমিশন সদস্য ড শামসুল আলম জানালেন, এবারের এডিপির বরাদ্দ থাকবে ১৭টি খাতে, যার মধ্যে এককভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিদ্যুৎ খাত। তবে কৃষি সংশ্লিষ্ট খাতগুলোর বরাদ্দ একত্রিত করলে তাও একেবারে কম হবে না। পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। একক খাত হিসেবে বিদ্যুৎ সবচেয়ে বেশি পেয়েছে, তবে কৃষি খাতকে আবার কয়েকটি খাতে আমরা ভাগ করি, যেমন কৃষি, পল্লী উন্নয়ন, পল্লী প্রতিষ্ঠান, পানি সম্পদ। এই তিনটা মিলে একত্রে যদি দেখি কৃষির খাত, তাহলে কৃষির খাত আবার সর্বাগ্রে চলে যায়। প্রায় ১১,০০০ কোটি টাকা যাবে তখন এই কৃষি খাতে। মূলত এবার পল্লী অর্থনীতিকে চাঙ্গা করাটাই সরকারের মূল প্রেরণা। রেল, বিমান পরিবহন মিলে দ্বিতীয় বৃহত্তম ব্যয় বেড়েছে আপনার পরিবহন খাতে। আর পদ্মা সেতু নিয়ে আপনারা শুনেছেন, এটি সরকার আমলে শুরু অবশ্যই হবে। এটি একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি এই সরকারের বিশেষ বরাদ্দ থাকবে আমরা আশা করি, এবং এটি শুরু হবে। এবারের বাজেটে ঘাটতি যা দাঁড়াবে তা স্বাভাবিক বলেই মনে করছেন পরিকল্পনা কমিশনের এই সদস্য। দেশি বিদেশি উৎস মিলিয়ে তা পূরণ হবে বলেই আশা তার। আসছে বাজেট উচ্চাভিলাষী নয় বলেও জানান তিনি। ৫০,০০০ কোটি টাকার মতো ঘাটতি হবে। তো এটা ঘাটতি হলো, আমরা এই ঘাটতি মেটানোর প্রত্যেক বছরই কিন্তু ঘাটতি থাকে। ঘাটতি আমাদের জিডিপির ৫% বেশি যাবে না। তবে এই ঘাটতি মেটানো হবে আপনার ব্যাংক থেকে ঋণ নিয়ে ২০,১০০ কোটি টাকা, আর ব্যাংকের বাইরেও সরকার আছে, নন ব্যাংকিং আমরা যেটাকে বলি বরোয়িং, যেমন সেভিংস সার্টিফিকেট, ও থেকে আসবে আপনার ৯,২৫০ কোটি টাকা। এবারের এডিপিতে গ্রামীণ উন্নয়নকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি এই পরিকল্পনা কমিশন সদস্যের। দরিদ্রের প্রতি বিশেষ। কুতুবুদ্দিন, ২১শে টেলিভিশন, ঢাকা। গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নির্ধারণে কমিশন গঠনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষি ব্যাংক চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। ব্যক্তি কেন্দ্রিকতার বদলে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই পদক্ষেপের প্রয়োজন ছিল বলে অভিমত তার। তবে এজন্য কমিশন সদস্যদের গ্রামীণ ব্যাংকের কাজের ধরন ও পদ্ধতি বুঝে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। ডক্টর ইউনূসের বিদায়ের পর কিভাবে চলবে গ্রামীণ ব্যাংক, ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের ভবিষ্যৎই বাকি, তা নির্ধারণে কমিশন গঠন করেছে সরকার। বুধবার ৪ সদস্য বিশিষ্ট এই কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। ৯০% মালিকানা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের হাতে থাকার পরও প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব সরকার নিজ কাঁধে তুলে নেয় প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে খন্দকার ইব্রাহিম খালেদের মতে গ্রামীণ ব্যাংককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ পদক্ষেপের প্রয়োজন ছিল। গ্রামীণ পরিবার এখন কিন্তু আমি বলবো যথেষ্ট বড়, এবং ডক্টর ইউনূসের অবশ্যই কন্ট্রিবিউশন আছে এই বড় করার পিছনে। কিন্তু এই বড় করার ফলে অর্গানাইজেশন থিওরিতে আমরা যেটা বলি যে বড় হলে এর সঙ্গে সঙ্গে সিস্টেম ডেভেলপ করা, কিন্তু ইউনূস যেটা করেছেন সেটা করেননি। তিনি যত অর্গানাইজেশন বড় হয়েছে নিজে তত পরিশ্রম করেছেন ঠিক রাখার জন্য। এখন যেহেতু ইউনূস নেই, সুযোগ এসছে এটাকে একটা পদ্ধতিগতভাবে সিস্টেম ডেভেলপ করে যাতে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলতে পারে।
সাবেক সচিব মোহাম্মদ মামুন রশিদের নেতৃত্বে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, মুসলিউদ্দিন আহমেদ এবং ডক্টর এম এ কামালকে নিয়ে গঠিত এই কমিশনের সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকের সঙ্গে ছিল না তাদের সংশ্লিষ্টতা। তাই এ প্রতিষ্ঠানের কাজের ধরন ও পদ্ধতি না বুঝে পদক্ষেপ নিলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা আছে বলেও জানান তিনি। গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ পরিবারের যে সদস্য যারা, যে সংগঠন, সেগুলো অত্যন্ত ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবিলিটি তাদের মধ্যে কতটা উপলব্ধি করতে পারবেন আমি জানি না, সেটা আমরা আশা করছি তারা করবেন এবং যে প্রতিষ্ঠানের ব্যাপারে তারা কাজ করবেন ওই প্রতিষ্ঠানের নেচার এবং তাদের কার্যপদ্ধতি এগুলো বিবেচনা করে তারা কাজ করবেন আশা করছি। তবে আমি শঙ্কা মুক্ত পুরোপুরি নই। আগামী 3 মাসের মধ্যেই সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরায় রাস্তার উপর ফলের দোকান নির্মাণকে কেন্দ্র করে শাহ আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, উত্তরা 3 নম্বর সেক্টরে লতিফ এম্পোরিয়াম মার্কেটের সামনে ফলের দোকান বসাতে যায় স্থানীয় যুবলীগের কর্মীরা। মার্কেটের নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে যুবলীগ কর্মীরা তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা একজোট হয়ে ধাওয়া করে তাদের। পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা যান শাহ আলম নামের এক যুবক। এই ঘটনায় উত্তরা থানা পুলিশ মার্কেটের মালিক তৌফিক হাসানকে গ্রেফতার করেছে। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। এমএলএম ব্যবসার নামে ডেস্টিনি লিমিটেড বিভিন্ন সেমিনারে গণ্যমান্য ব্যক্তিদের অতিথি করে এনে আকৃষ্ট করেছেন সাধারণ মানুষকে। এসব ব্যক্তিরা প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়ে ওইসব সেমিনারে ডেস্টিনির পক্ষে দিয়েছেন সাফাই। অনুষ্ঠানে আসা সহজ সরল মানুষগুলো তাদের বক্তব্য শুনেই বিনিয়োগ করেছেন কোটি কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক অধ্যাপক জানালেন, এদেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে এমএলএম নামে প্রতারণা করেছে ডেস্টিনি সহ অন্য প্রতিষ্ঠানগুলো। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। পরিচালক, সম্মানিত পরিচালক বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কোটি টাকা পেয়ে নামি দামি কনভেনশন সেন্টারে সেমিনারের আয়োজনের মাধ্যমে এমএলএম করে রাতারাতি বড়লোক করে দেবার স্বপ্নে সাধারণ মানুষকে আকৃষ্ট করত ডেস্টিনি গ্রুপ। সেই সব অনুষ্ঠানে আনা হতো দেশের নামি দামি বরেণ্য ব্যক্তিদের। ডেস্টিনির পক্ষে সাফাইও গাইতেন তারা। আজকে ভালো লাগলো, এখানে রূপালী মানুষ আছেন, সোনালী মানুষ আছেন, হীরক মানুষ আছেন, শুনতে ভালো লাগে। এই সব শব্দগুলো প্রায় হারিয়েই যাচ্ছিল সমাজ থেকে। এই মূল্যবোধগুলো আবার প্রতিষ্ঠিত হচ্ছে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে ডেস্টিনি। আপনারা যে কাজটি করছেন, আপনারা মুক্তির জন্য সংগ্রাম করছেন। সেই জন্য এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। 2012 সালের মধ্যে ডেস্টিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করবে,